হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল অনলাইন ক্লাসেস একাডেমি। তো আজকে থেকে তোমাদের ক্লাস 10-এর মানে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ক্লাস আমি শুরু করছি। তো ভৌত বিজ্ঞানে তোমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো টপিকস রয়েছে, প্রত্যেকটা টপিক আমি কভার করব। ধরো সাপোজ আমি আজকে আলো শুরু করছি ভৌত বিজ্ঞানে তোমাদের, তো আলোর মধ্যে যতগুলো টপিকস রয়েছে প্রত্যেকটা টপিক আমি ডে বাই ডে কভার করে দেব, তো কোনো প্রবলেম নেই। তাছাড়াও আমার চ্যানেলে তোমার ক্লাস 11-এর জন্য ফিজিক্সের ক্লাস চলছে। তো তোমার যদি কোনো দাদা দিদি থেকে থাকে তো তাদেরকে জানিয়ে দাও যে এখানে পদার্থবিদ্যার ক্লাস শুরু হয়েছে। আর তাছাড়া তোমাদের জন্য আমি কি করব, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কভার করব। এবং আরেকটা জিনিস যেটা বলে দিই, ধরো সাপোজ আলো যখন পড়াচ্ছি, আলোর জন্য যে প্লেলিস্টটা ক্রিয়েট করব, আমাদের ইউটিউবে যাবে, আমার চ্যানেলে গিয়ে একটা প্লেলিস্ট পাবে। প্লেলিস্টের আন্ডারে আলোর যখন ঢুকে যাবে, আলোর প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। মানে ধরো সাপোজ 5টা আলোর যদি লেকচার তৈরি করি, 5টা আলোর লেকচার আমার একটা প্লেলিস্টের আন্ডারেই তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু, আর দেরি না করে শুরু করি। তো যে ব্যাপারটা হচ্ছে, দেখো আলো যখন বলি, আলো সম্বন্ধে পড়ার আগে তোমরা ক্লাস 7-8-এর কথা মনে করো। দেখো ক্লাস 7-8-এ তোমরা পড়েছিলে যে আলোর প্রতিফলন সম্বন্ধে, মানে আলোর প্রতিফলনে দুটো সূত্র পড়েছিলে। যে সূত্র দুটো হচ্ছে, একটা হচ্ছে দেখো দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথম সূত্র হচ্ছে, দেখো এরকম একটা দর্পণ ছিল, মনে পড়ছে? এরকম একটা দর্পণ ছিল। তো এখানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে আপতন বিন্দু। তো আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা পরস্পর একই সমতলে থাকে। দেখো এটা বোর্ডের সমতল, এটা বোর্ডের তল, তাহলে বোর্ডের তলে তিনটে জিনিসই থাকছে। আর একটা জিনিস যেটা ছিল, মানে যেটা তোমার সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র যেটা ছিল, সেটা হচ্ছে দেখো আপতন কোণ কোনটা? এটা। এখানে আপতন কোণের মান যদি আই হয় আর প্রতিফলন কোণের মান কত এখানে আর হয়, তাহলে আই ছিল আই ইকুয়ালস টু আর। এই দুটো সূত্র ছিল। তো এই দুটো সূত্র কিন্তু যে কোনো টাইপের দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে এখানে আমি সমতল দর্পণ অঙ্কন করেছি বলে এটাই নয় যে এই সূত্র দুটো শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য। এই সূত্র দুটো যে কোনো দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, তাই সেটা সমতল দর্পণ হোক বা উত্তল বা অবতল দর্পণ হোক। তাহলে এখন প্রশ্ন হবে, উত্তল বা অবতল দর্পণ কি? তাহলে সেই জন্য আমি যে জিনিসটা বোঝাবো এখন, সেটা তোমাদের ক্লাস 10-এ রয়েছে। মানে দর্পণ দুই ভাগে মূলত বিভক্ত। দর্পণ একটা হচ্ছে তোমার সমতল দর্পণ। সমতল দর্পণের একটা উদাহরণ তোমরা দাও। সমতল দর্পণে একটা উদাহরণ দাও। দেখো বাড়িতে যে আয়নাটা রয়েছে, সে আয়নাতে যখন তোমরা আয়নার সামনে যখন তোমরা দাঁড়াও, তখন কি নিজের প্রতিচ্ছবিটা দেখতে পাও। তো সেই দর্পণটা কি? সমতল দর্পণ। আর একটা যেটা হচ্ছে তোমার হচ্ছে গোলীয় দর্পণ। তো দেখো এই সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, যখন তুমি এখানে দাঁড়াও তখন কি হয়, তখন তুমি এখানে একটা প্রতিচ্ছবি তোমার দেখতে পাও। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে কি হয়, সেই জিনিসগুলোই আমরা এখন পড়তে চলেছি। তো গোলীয় দর্পণ মূলত দুই প্রকারের। একটা হচ্ছে তোমার অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তো এখন ভালো করে দেখো এই অবতল দর্পণ আর উত্তল দর্পণ জিনিসটা কি। তোমরা সবাই ফুটবল দেখেছো বা ফুটবল কেউ খেলো বা খেলেওছো অনেকে। তো দেখবে ফুটবলটা আমাদের কি একটা গোলক, তাই তো? তো আমরা দেখো যখন সমতল দর্পণের কথা বলছি, তখন সমতল দর্পণের একটা সাইডে প্রলেপ দেওয়া আছে, আর আরেকটা সাইড আমাদের প্রতিফলক তল। মানে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা যে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে আলোটা এখানে পড়ছে, এখান থেকে যে প্রতিচ্ছবির জন্য আলোটা পড়ছে, তার মানে এই তলটা কি? এই তলটা হচ্ছে তোমার প্রতিফলক তল। আর এই তলটা কি? এই তলটা প্রলেপ দেওয়া রয়েছে। তো
সেরকমই যদি তোমরা একটা ফুটবল ভাবো, ফুটবলের উপরের দিকে যদি আমরা প্রলেপ দিয়ে দিই তাহলে ভিতরের তলটায় কোনো প্রলেপ থাকবে না। তাই যদি হয়, ভালো করে একটু ভেবে দেখো, একটা ফুটবলের বাইরের তলে আমরা একটা প্রলেপ দিয়ে দিয়েছি, ঠিক আছে? প্রলেপ দেওয়ার ফলে ভিতরের যে তলটা, সেই তলটা তাহলে কি হবে? অনেকটা এইরকম দেখতে হবে, তাই তো? ফুটবলের দেখো বাইরের তলে আমরা প্রলেপ দিয়ে দিয়েছি, ভালো করে দেখো এখানে মন দিয়ে। তো এখন কি হবে, এই ফুটবলের একটা অংশ থেকে যদি আমরা কেটে নিই, মানে ধরো সাপোজ আমরা এইটুকু অংশ কেটে নিলাম, ফুটবল থেকে এইটুকু বের করে নিলাম, তার মানে কি, যখন তোমরা তরমুজ খাও, তরমুজ খেলে কি হয়, তরমুজের ভিতরে যদি লাল অংশটা না থাকতো, সবুজ যে অংশটা থাকতো, এই সবুজ অংশটা যদি ভাবো, সবুজ অংশটা বাইরে সবুজ, আর ভিতরের দিকটা যদি প্লেন হতো, লাল অংশটা না থেকে আর ভিতরটা যদি ফাঁপা থাকতো, তাহলে ভিতরটা আমরা যখন যদি কেটে নিতাম, তাহলে কাটলে একটা জিনিস বেরিয়ে আসতো। তাহলে বাইরের দিকে যদি প্রলেপ দিই, ভিতরের দিকটা যদি প্লেন থাকতো, দেখো বাইরের দিকটা যদি প্রলেপ দিই, ভিতরের দিকটা যদি প্লেন থাকতো, তখন এর প্রতিফলক তল কোনটা হতো? এই ভিতরের দিকের তলটা, এটা প্রতিফলক তল, কারণ এই প্লেন তলটাই তো আমার প্রতিফলক তল। এখানে যে প্লেন তলটা, এটাই তো আমার প্রতিফলক তল। তো দেখো এখানেও তাই, এই যে প্লেন তলটা, প্লেন সারফেসটা, এটাই আমার প্রতিফলক তল। বোঝা গেল? এখন ভালো করে তাহলে এই দর্পণটা, প্রতিফলক তলটা যখন ভিতরের দিকে থাকবে, মানে কার্ভটা যখন এরকম হবে, মানে বক্রতাটা যখন এরকম হবে, বক্রতা যখন ভিতরের দিকে থাকবে, তখন যখন প্রতিফলক তল যখন ভিতরের দিকে থাকবে, তখন সেটাকে বলছি আমরা অবতল দর্পণ। আর তাহলে উত্তল দর্পণটা কি? উত্তল দর্পণ হচ্ছে ঠিক উল্টো জিনিসটা। মানে দেখো, যখন তরমুজটা নিয়ে এসছো বাজার থেকে, তরমুজের বাইরের দিকটা দেখবে খুব চকচকে এবং পরিষ্কার, একদম চকচক করে, সবুজ যে তরমুজ, বাইরের দিকটা একদম চকচক করে। তো ভিতরের দিকে যদি প্রলেপ দেওয়া থাকে, বাইরের দিকে যদি প্রলেপ না দেওয়া থাকে, ওই বাইরের দিকে ওই সবুজ অংশটা যদি পুরোটা কাঁচ দিয়ে তৈরি হতো, ভাবো তাহলে কি হতো? আর ভিতর দিকটা যদি প্রলেপ দেওয়া থাকতো, তাহলে প্রতিফলক তলটা সেটা কোন দিকে পেতাম? বাইরের দিকে। এরকম হতো, মানে তরমুজ থেকে আমি জিনিসটাকে জাস্ট কেটে নিয়েছি, কেটে বের করে নিয়েছি, এভাবে কেটে বের করে নিয়েছি। তাহলে এখন প্রতিফলক তল কোনটা? বাইরের দিকটা। তো এই তলটাকে বলছি আমরা, এই দর্পণটাকে বলছি আমরা উত্তল দর্পণ। তাহলে আমাদের এটা হচ্ছে উত্তল দর্পণ, আর এটা হচ্ছে অবতল দর্পণ। বোঝা গেল? পরিষ্কার? এখন দর্পণের ভাগ বোঝার পর আমাদেরকে বুঝতে হবে কয়েকটা জিনিস, কয়েকটা ছোট ছোট জিনিস সম্বন্ধে আমাদের অবগত হতে হবে। সেই জিনিসগুলো এখন আমরা দেখব। তাহলে আমরা এখন কি পড়লাম, যে গোলীয় দর্পণ দুই রকমের, উত্তল দর্পণ, অবতল দর্পণ। তো আমি একটা যে কোনো দর্পণ নিয়ে এখন কাজ করছি, আমি অবতল দর্পণ নিচ্ছি। তুমি উত্তল দর্পণ নিতে পারো, অবতল দর্পণ যে কোনো খুশি নিতে পারো, আমি অবতল দর্পণ নিয়ে কাজ করছি। তো দেখো, যে কোনো দর্পণের, এটা যদি একটা দর্পণ হয়, এই দর্পণের যে মিডল পয়েন্ট, যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটাকে বলি আমরা এই দর্পণের মেরু। এই দর্পণের কি বলি? মেরু। এই মধ্যবিন্দুটাকে বলি মেরু। আর এই যে দর্পণটা নিচ্ছি, এটা কোনো বড় একটা গোলকের অংশ, যেটা আমি তোমাকে আগেই বললাম যে তরমুজ থেকে কেটে বার করে নিলে, তাহলে যে বড় গোলকের অংশ, ধরো সাপোজ এটা এই বড় গোলকের একটা অংশ, তো এই গোলকের একটা কেন্দ্র থাকবে তো, কেন্দ্র থাকবে। গোলকের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি আমরা এই মেরুকে যুক্ত করে দিই, দেখো সরলরেখা দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে এই যে অক্ষটা পাচ্ছি, একে আমরা বলছি প্রধান অক্ষ। এটাকে আমরা কি বলছি? প্রধান অক্ষ। দাঁড়াও লিখে দিচ্ছি, এই অক্ষটাকে বলছি আমরা প্রধান অক্ষ। এখন ভালো করে দেখো, এই যে কেন্দ্রটা পাচ্ছি, এই কেন্দ্রটা কি? এই যে আমার অবতল দর্পণটা রয়েছে, এই অবতল দর্পণটা একটা বক্র, তো তাহলে বক্রতা কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলছি বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র।
এখন ভালো করে দেখো, আমরা বক্রতা কেন্দ্র পড়লাম, মেরু পড়লাম, প্রধান অক্ষ পড়লাম, তিনটে জিনিস পড়ে নিলাম। এবার একটা খুব ভালো জিনিস দেখো, এই যে গোলীয় দর্পণটা রয়েছে, এই যে গোলীয় দর্পণটা রয়েছে, এটা একটা বড় গোলকের অংশ। তাহলে এই বড় গোলকের একটা ব্যাসার্ধ থাকবে। তো এই ব্যাসার্ধটাই এই যে যে বড় গোলক, মানে এই যে দর্পণটা নেওয়া হয়েছে বড় গোলক থেকে কেটে, সেই বড় গোলকের যা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকেই আমরা এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলবো। তাহলে বক্রতা ব্যাসার্ধ মানে কি? বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে তোমার এটা যদি আর হয়, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আর হয়, তাহলে এই দূরত্বটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। এই জিনিসগুলো তোমরা খাতা পেনে লিখতে লিখতে যাবে বোঝার সাথে সাথে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এখন এটা তো বুঝলাম। এখন প্রবলেম হচ্ছে আর দুটো জিনিস বুঝতে হবে তোমাদেরকে। কি জিনিস? খুব ভালো করে এখন মন দিয়ে দেখো, আমরা বাকি জিনিসগুলো মুছে দিচ্ছি, আমরা বাকি জিনিসগুলো মুছে দিচ্ছি, মানে এই জিনিসগুলো পুরোটাই মুছে দাও, তাহলে দেখাতে সুবিধা হবে। দেখো এরকম ছিল, তাই তো? এটা কি? প্রধান অক্ষ, এটা মেরু, এটা আমার দর্পণ, এটা প্রতিফলক তল, আর এটা এই তলটাই প্রলেপ দেওয়া আছে, তাই এটা কি? অবতল দর্পণ। এখন যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, একগুচ্ছ কি বললাম? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এই প্রধান অক্ষর সাথে সমান্তরালভাবে কোথায় পড়ে? সমান্তরালভাবে, এটা কি? বক্রতা কেন্দ্র, সি নাম দিলাম। আর এটা কি? মেরু, ও নাম দিলাম। এটা মেরু ও, এটা বক্রতা কেন্দ্র সি, এটা মেরু ও। এখন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যদি এভাবে পড়ে, তাহলে ভালো করে দেখো, এই রশ্মিগুলো পড়ার পর কি হবে? এটা তো একটা দর্পণ, দর্পণে কি হবে? প্রতিফলন হবে। প্রতিফলন হয়ে এটা একটা পয়েন্ট দিয়ে পাস করবে, মানে এদিকে গেল, এদিকে বেরিয়ে গেল, এটা এদিকে গেল, এদিকে বেরিয়ে গেল, এটা এদিকে গেল, এদিকে বেরিয়ে গেল। সিমিলারলি এইখান থেকেও দেখো, এদিকে গেল, এদিকে বেরিয়ে গেল, এইখান থেকে এদিকে গেল, এদিকে বেরিয়ে গেল। তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে প্যারালাল রেগুলো, মানে সমান্তরাল রশ্মিগুলো দর্পণের উপর পড়ছে, তারা প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। তো এই যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটাকেই আমরা বলি ফোকাস। এই বিন্দুটাকেই বলবো আমরা ফোকাস বিন্দু, এই বিন্দুটাকে বলবো ফোকাস বিন্দু। তাহলে আমরা আগে বলেছিলাম যে এই মেরু থেকে বক্রতা কেন্দ্র দূরত্বটা ছিল বক্রতা ব্যাসার্ধ। এখন বলবো যে এই মেরু থেকে, ভালো করে মন দিয়ে দেখো, এই মেরু থেকে ফোকাস পয়েন্ট, মানে ফোকাস বিন্দু এফ নাম দিলাম, তাহলে এই দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। মানে একটা জিনিস ভালো করে দেখো, আমরা যে দূরত্বটা মাপছি সেটা বক্রতা ব্যাসার্ধ তো একটা দূরত্ব, বক্রতা ব্যাসার্ধই হোক বা ফোকাস দূরত্বই হোক, সেই দুটো দূরত্বই কিন্তু আমরা মেরু থেকে মাপছি। তাই এটা ভালো করে মনে রাখবে যে আমরা এই আলো চ্যাপ্টারে যতগুলো জিনিস মাপি, মানে এই আমাদের আলোক রশ্মির ক্ষেত্রে যতগুলো দর্পণের মেরু থেকে আমরা প্রধান অক্ষ দিয়ে এগিয়ে যাই, এখানে দেখো বক্রতা ব্যাসার্ধর সময়ও যা করেছি, আবার ফোকাস দূরত্ব মাপার সময়ও সেটাই করেছি। তো এই জিনিসটা বলার ছিল। এখন একটা জিনিস ভালো করে দেখো, তোমাদের এই জিনিসটা যদি বুঝে থাকো, তাহলে এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। সেই জিনিসটা কি? দেখো, আমরা কি পড়লাম এখন? এটা ছিল, এটা হচ্ছে আমাদের ধরে নিলাম বক্রতা কেন্দ্র।
এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। তাহলে এই দূরত্বটা বক্রতা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে মেরু থেকে মাপছি, আর এই দূরত্বটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব স্মল এফ দিয়ে আমরা বোঝাচ্ছি। এখন আমাদের একটা প্রমাণ দেয়, এটা হচ্ছে আমাদের কি দর্পণ, অবতল দর্পণ নিয়েছি আমি এখানে, আর এই যে এ বি নাম দিলাম, এই এ বিটা কি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এখন আমাদের একটা প্রমাণ করতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে, এফ ইকুয়ালস টু r/2 আমাদের এই প্রমাণটা দেয়, মানে ফোকাস দূরত্ব ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ বাই 2, এই প্রমাণটা আমাদের দেয়। তো এই প্রমাণটা করার জন্য আমরা কি করব সেটা দেখো, এই প্রমাণটা করার জন্য আমরা কি করব সেটা খুব ভালো করে মন দিয়ে দেখো। আমরা এখানে লিখে নিলাম কি প্রমাণ করতে হবে আমাদেরকে, এফ ইকুয়ালস টু r/2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটা প্রমাণ করার জন্য তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপক্ষীয় রশ্মি। এখন উপক্ষীয় রশ্মি কি, মানে প্যারাক্সিয়াল রেস যেগুলোকে বলি, তো সেগুলো কি, মানে এই যে প্রধান অক্ষর কাছাকাছি যে প্যারালাল রেগুলো, মানে প্রধান অক্ষর সাথে সমান্তরালভাবে তো রশ্মিগুলো যাবে, কিন্তু সেই রশ্মিগুলো কি কাছাকাছি, মানে ধরে নাও কাছাকাছি রশ্মি যদি একটা যায়, এটা ধরে নিলাম কাছাকাছি একটা রশ্মি যদি গেল, এই রশ্মিটা কোন দিকে পাস করবে, ফোকাস দূরত্ব দিয়ে আমি আগেই বলেছি যে প্রধান অক্ষর সাথে যদি সমান্তরালভাবে আলোক রশ্মি পতিত হয় তাহলে সেটা আমার ফোকাস বিন্দু দিয়ে পাস করে, ফোকাস বিন্দু দিয়ে যায়। এখন খুব ভালো করে দেখো, এখানে খুব ভালো করে একটা জিনিস দেখো, একটা তো ফোকাস বিন্দু দিয়ে গেল, এখানে আমরা এই যে বক্রতা কেন্দ্র থেকে একটা কি নিলাম, যে আপতন বিন্দুতে, এটা তো আপতন বিন্দু, এই যে রশ্মিটা পড়লো এটা আপতন বিন্দু, আপতন বিন্দুতে একটা লাইন ড্র করলাম, কি একটা সরলরেখা অঙ্কন করলাম। এখন ভালো করে দেখো, আমরা একটু আগেই বললাম যে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছিলে আপতন কোণ, মানে এটা যদি থিটা হয় প্রতিফলন কোণ থিটা হবে। আবার এখানে দেখো আমি এটা নাম দিলাম ধরো পি কিউ, এটা তো এফ দেওয়াই আছে, তাহলে দেখো আমি ছবিটাকে এখানে কেটে বোঝাচ্ছি, এই যে এখানে পি কিউ, তাই তো পি কিউ, আর নিচে আছে সিও, এটাকে দেখো আমরা এই দুটো পরস্পর সমান্তরাল, কারণ এটা প্রধান অক্ষ আর এটা আপতিত রশ্মি দুটো সমান্তরাল, এটাকে আমরা একটা ছেদক যদি অঙ্কন করি তাহলে এটা যদি থিটা হয় আমার এটাও থিটা, তাহলে এখানে দেখো যদি আমার পি কিউ সি থিটা হয় তাহলে কিউ সি ও, এটা তো আমার সি নিয়েছি, আমি এখানে সি নিয়েছি, পি মানে কিউ সি ও মানে কিউ সি ও মানে এই কোণটাও থিটা। তো দুটো কোণ যখন, এবার দেখো এটা একটা ত্রিভুজ কিন্তু সি এফ কিউ ত্রিভুজ, দুটো একটা ত্রিভুজে দুটো কোণ যখন সমান হয় তখন সেই কোণ দুটোর বিপরীত বাহু দুটো সমান হয়, মানে এই যে এই কোণটা থিটা, মানে আমি কি বলতে চাইছি, এখানে এরকম ছিল, এখানে এফ ছিল, দেখো এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এই যে সি এফ বাহুটা আর কিউ এফ বাহুটা, এই দুটো বাহুর সমান বাহু, কেন এদের বিপরীত কোণ দুটোর মান সমান, তাই যদি হয় ভালো করে মন দিয়ে দেখো তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, আমি একটু আগে বলেছিলাম, দেখো তাহলে আমি একটা জিনিস এখান থেকে পেলাম, সি এফ ইকুয়ালস টু এফ কিউ, একটা রেজাল্ট পেলাম, এই রেজাল্টটা মনে রাখো। এখন একটা জিনিস দেখো, আমি একটু আগে বলেছিলাম এটা উপক্ষীয় রশ্মি মানে কি, এটা আমার প্রধান অক্ষের খুব কাছাকাছি যাবে, খুব পাশাপাশি যাবে, তাই যদি হয় এই ও আর কিউ এই দুটো বিন্দু প্রায় কাছাকাছি ধরে নিতে পারি আমরা, খুবই কাছাকাছি, তাহলে যতটা কাছাকাছি হবে ততটা আমার ভালো উপক্ষীয় রশ্মি বলতে পারি। তাহলে একটা ভালো উপক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই ও আর কিউ খুব কাছাকাছি থাকবে, আর ও আর কিউ যদি খুব কাছাকাছি থাকে, ভালো করে মন দিয়ে দেখো এই এফ কিউ আর এফ ও, মানে আমরা ও থেকে এফ নেব
আবার কিউ থেকে এফ নেব, ওই ও এফ আর কিউ এফ এই দুটোর মান কিন্তু সমান হয়ে যাবে। তাহলে ও এফ নিয়ারলি ইকুয়ালস টু কী হবে, কিউ এফ, এটাও বলতে পারি। আবার এই প্রধান অক্ষের ক্ষেত্রে তোমরা ভালো করে দেখো, এখানে ও সি মানে হচ্ছে ও এফ প্লাস এফ সি, ও সি মানে হচ্ছে ও এফ প্লাস এফ সি, ও সি মানে হচ্ছে ও এফ প্লাস এফ সি। এখন এই যে ও এফটাকে আমরা কি লিখতে পারি, কিউ এফ লিখতে পারি। তো দেখো এইখানে ও এফটাকে কিউ এফ লিখতে পারি। এইবার এই যে ও এফটা কিউ এফ না লিখে দেখো ও এফটা মানে আমার আর, এই মানে ফোকাস দূরত্ব এফ, তার মানে আমরা এটাকে এফ লিখতে পারি। আর যে ও সিটা আছে সেটা মানে দেখো 2r, আর যে এফ সিটা রয়েছে সেটা এফ কিউ এর সমান, মানে এফ এর সমান, মানে প্লাস এফ। এটা কি ও সিটা হচ্ছে আমার, ও সিটা মানে আর ইকুয়ালস টু এফ প্লাস এফ, তাই যদি হয় ইকুয়ালস টু 2f। তার মানে দেখো এখান থেকে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু r/2। এই প্রমাণটাই ছিল আমাদের, প্রমাণটা বোঝা গেল। তো আজকের ক্লাস এই অবধি থাক, পরের দিনের ক্লাসে বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লার্নিং।